CAS ক্যাশ কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ ক্যাশ লেটার, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যারা ইউকেতে অ্যাপ্লাই করে। 14 ডিজিটের একটা ইউনিক ইলেকট্রনিক নাম্বার, একেবারে ইউনিক নাম্বার, যেটা দিয়ে আপনি ইউকেতে স্টুডেন্ট ভিসা যখন অ্যাপ্লাই করছেন তখন ভিসা অ্যাপ্লিকেশনের সময় এই 14 ডিজিটের ক্যাশ নাম্বারটা আপনাকে ইউজ করতে হয়। সো ক্যাশ লেটার পাওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হয় ক্যাশ শিল্ডে। ক্যাশ জিনিসটা কি? অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটাকে সিওই বলে এবং মালয়েশিয়ার ক্ষেত্রে যেটাকে ইভাল বা ভাল বলে। সো আলটিমেটলি ইভাল বলেন বা সিওই বলেন বা ক্যাশ বলেন, সিএএস, প্রত্যেকটা জিনিসই একই জিনিস, যেখানে একটা স্টুডেন্টের জন্য একটা ইউনিক নাম্বার মেনশন করা থাকে এবং এই ইউনিক নাম্বার দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়। ইউকেতে এই ক্যাশ লেটারের 14টা ডিজিট থাকে। সো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা একটা ইউনিক নাম্বার হিসেবে গণ্য করা হয়। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ক্যাশ নাম্বার হয়ে থাকে। এনরোলির মাধ্যমে, এনরোলি একটা ক্যাশ শিল্ড কোম্পানি, যেটার মাধ্যমে ইউকের বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টের কমপ্লায়েন্সটাকে মেনটেন করে তারা ক্যাশ লেটার ইস্যু করে থাকে। সো প্রত্যেকটা স্টুডেন্ট যখন ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, তারা অফার লেটার পাওয়ার পরেই তারা ক্যাশ শিল্ড থেকে একটা ইমেল পেয়ে থাকে। মেইনলি তারা এনরোলি যে ক্যাশ শিল্ড রয়েছে সেখান থেকেই তারা ইমেল পেয়ে থাকে। সেখানে তাদের একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তাদের ক্যাশ শিল্ডটা ওপেন করতে হয় এবং ক্যাশ শিল্ডের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে, ক্যাশ শিল্ড একটা ক্লকওয়াইজ একটা সিস্টেম, যেখানে যখন আপনার ক্যাশ শিল্ড 100% হয় তখন আপনার ক্যাশ লেটারটা ইস্যু হয়ে যায়। আজকের ভিডিওতে মেনলি কথা বলবো কিভাবে আপনি আপনার ক্যাশ শিল্ডটা এবং ক্যাশ লেটারটা খুব সহজে পেতে পারেন। প্রত্যেক এজেন্সি তাদের স্টুডেন্টকে হেল্প করে থাকে, যেরকম ট্রিপলয় হেল্প করে একটা স্টুডেন্টের সুন্দর মতো যাতে ক্যাশটা পায়, সেই ক্যাশ শিল্ডটা আমরাই মেনটেন করে থাকি স্টুডেন্টের হয়ে। নর্মালি একটা চেকলিস্ট থাকে ফার্স্টেই, সেই চেকলিস্টের মধ্যে আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, আপনার অ্যাড্রেস, আপনি কোনো ক্রিমিনাল কনভিক্টেড কিনা সেই ব্যাপারে আপনাকে একটা রিটেন প্রমিস করা লাগে, আপনার ফোন নাম্বার, আপনার অফার লেটার, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনার ফুল পাসপোর্টের স্ক্যান কপি, আপনার প্রিভিয়াসলি কোন কোন কান্ট্রি ভিজিট করেছেন, আপনার প্রিভিয়াসলি কোনো কান্ট্রিতে রিফিউজাল ছিল কিনা, এবং আপনার সাথে আপনার কে কে যাচ্ছে, ফ্লাই করছে। আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল লিখবেন, যদি আপনার ডিপেন্ডেন্ট যায় সেক্ষেত্রে ডিপেন্ডেন্টসের অ্যাড্রেস এবং তাদের কন্ট্যাক্ট ইনফো দিবেন আপনি। সো মেনলি এই জিনিসগুলি বেসিক ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হচ্ছে এই ক্যাশ ফিল্ডে। দেন আমি যদি বলি জেনারেল ডকুমেন্টসের মধ্যে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট, আপনার একাডেমিক ডকুমেন্টস, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং আপনার টিবি টেস্টের রিপোর্টটা আপনার এখানে আপলোড করতে হয়। এই পর্যন্ত একেবারেই সিম্পল ইনফরমেশন, এগুলি নিয়ে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না। মেইনলি যেখানে সমস্যাটা স্টুডেন্টরা ফেস করে যে ফাইন্যান্সিয়াল পার্টে। সো ফাইন্যান্সিয়াল পার্টে আসলে কি কি ডকুমেন্টস আপলোড করতে হয়, এই জিনিসগুলি রিসেন্টলি অনেকটাই আপডেট হয়েছে। সো ফাইন্যান্সিয়াল পার্টে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হয় এবং এই ডকুমেন্টসগুলি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেদে একটু ডিফারেন্ট হতে পারে, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই আমি যে ইনফরমেশনগুলি দিচ্ছি বা যেই ডকুমেন্টসের রিকোয়ারমেন্টের কথা বলছি সেই ডকুমেন্টসই আপনাকে আপলোড করতে হয়। নর্মালি আপনি যে টিউশন ফিস পাঠিয়েছেন ব্যাংকের মাধ্যমে, ব্যাংক আপনাকে একটা সুইফট কপি দিয়েছে, দ্যাট মিনস কি আপনার পেমেন্ট রিসিপ্ট। সো পেমেন্ট রিসিপ্ট আপনাকে আপলোড করতে হবে এই ক্যাশ শিল্ডে। নাম্বার 2 আপনার সিভি। নাম্বার 3 আপনি যদি জব করে থাকেন সেই জবের একটা রেফারেন্স লেটার, এবং সেখানে যদি আপনি কোনো ধরনের কোনো স্যালারি মেনশন করে থাকেন সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ আপনাকে আপলোড করতে হবে। অনেক ক্ষেত্রে ব্যাচেলর স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছে তারা তো আসলে কোথাও কোনো জব করছে না, সো তারা কি ডকুমেন্টস আপলোড করবে বা তাদের এমপ্লয়মেন্ট ডকুমেন্টস কি হবে। সো অনেক স্টুডেন্টেরই এই ধরনের কোশ্চেন থাকে। তাদের যারা ব্যাচেলরে অ্যাপ্লাই করছে বা ফাউন্ডেশনে অ্যাপ্লাই করে তাদের মেইনলি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে তাদের প্যারেন্টসে, দ্যাট মিনস তার যে স্পন্সর তার ডকুমেন্টসগুলি। তার প্যারেন্টস যেখানে জব করছে সেই জবের ওখান থেকে তার একটা এমপ্লয়মেন্ট লেটার বা জয়নিং লেটার এবং কারেন্টলি যে সেইখানে কি পজিশনে জব করছে
ওরকম একটা কোম্পানি থেকে লেটার হেড প্যাডে আপনার এই ডকুমেন্টসটা নিয়ে আসতে হবে আপনার প্যারেন্টসের স্যালারি স্লিপ বা পেমেন্ট স্লিপ, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে যদি আপনার প্যারেন্টস আপনার স্পন্সর হয়ে থাকে। সো নর্মালি এই সব ঝামেলা অ্যাভয়েড করার জন্যই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টকে বলি যে স্টুডেন্টের নামে যেন ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিটা থাকে। স্টুডেন্টের নামে যদি আসলে এই ডকুমেন্টসগুলি গুছানো থাকে বা ব্যাংকটা যদি স্টুডেন্টের নামে থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই ধরনের ইনফরমেশনগুলি দেওয়া লাগে না, কারণ অনেক স্টুডেন্টের বাবা আসলে হয়তোবা বিজনেস করে বা সেটা কোনো প্রপার ডকুমেন্টস নেই। অনেকের বাবা হয়তোবা এমন জব করে যে জবের থেকে সে আসলে তার স্যালারিটা হয়তোবা সে ক্যাশে পায়, তার কোনো স্যালারি সার্টিফিকেট নেই বা সেখান থেকে হয়তোবা সে কোনো প্রফেশনাল ডকুমেন্টস নিয়ে আসতে পারবে না। সো সামটাইমস এই জিনিসগুলি আপনার অ্যাভয়েড করার জন্য আপনি আপনার নামে ব্যাংকটা দেখানো ভালো, বাট এর পরেও অনেক সময় এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। সো যারা অ্যাপ্লাই করছেন তাদের আমি বলবো যে আপনার প্যারেন্টসে এই ডকুমেন্টসগুলি গুছিয়ে রাখার জন্য, কারণ ক্যাশ শিল্ডে এই ডকুমেন্টসগুলি আপনাকে দিতে হবে। দেন আপনি যেই ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি আপনার দেখাচ্ছেন, সেই ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সির ডকুমেন্টসগুলি আপনাকে এখানে আপলোড করতে হবে। ব্যাংকে কত টাকা রাখতে হবে? সো ক্যাশ শিল্ডের নিয়ম অনুযায়ী অবশ্যই আপনার ব্যাংকে থাকতে হবে আপনার রিমেইনিং টিউশন ফিস এবং 1 বছরের অ্যাকোমোডেশন এবং লিভিং কস্টের যে টাকাটা, সেই টাকাটা আপনাকে দেখাতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিতে কত টাকা দেখাতে হবে এই ব্যাপারে আবার ডিটেলস ভিডিও প্রিভিয়াসলি দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিতে আপনাকে কত টাকা দেখাতে হবে। সো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারে আর কথা বলছি না। ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিতে আপনার রিমেইনিং টিউশন ফিস এবং 1 বছরের অ্যাকোমোডেশন আপনাকে দেখাতে হবে। যদি আপনি ফুল ইয়ারে টিউশন ফিস দিয়ে রাখেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার 1 বছরের যে মেইনটেনেন্স কস্ট বা 1 বছরের যে অ্যাকোমোডেশন, সেই টাকাটাই আপনাকে স্টেটমেন্ট সলভেন্সিতে দেখাতে হবে। সো সেই জিনিসটা আপনি এখানে আপলোড করতে হবে। অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব লাস্ট 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দেখানোর জন্য। বেশি দেখাতে গেলে অনেক সময় কোশ্চেন করতে পারে যে আপনার ওপেনিং ব্যালেন্স কত ছিল। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য লাস্ট 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানোই ভালো। পাশাপাশি এখানে আপনাকে মেনশন করতে হবে আপনার স্কলারশিপ কত ছিল সেই জিনিসটা। সো এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা পার্ট, যে কি কি ডকুমেন্টস এই ফাইন্যান্সিয়াল পার্টে আপনাকে আপলোড করতে হয় আমি আজকে ভিডিওতে বলে দিলাম। সো এটা আসলে একটা ইন্টারনাল ইনফরমেশন এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সব এজেন্সি এই জিনিসগুলি ওপেনলি শেয়ার করতে চায় না। আমরা আসলে ট্রিপল সবসময় চেষ্টা করি একেবারে ট্রান্সপারেন্ট থাকা স্টুডেন্টের জন্য, যে আমার স্টুডেন্ট যারা আমাদের মাধ্যমে কাজ করছে তারা যেই ধরনের ইনফরমেশন পায় আপনারাও যেন সেই ধরনের ইনফরমেশন পান। সো এই ডকুমেন্টসগুলো আপনাদের গুছিয়ে রাখা উচিত। দেন তারপরে চতুর্থ পার্টে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে একটা প্রিক্যাশ কোশ্চেনিয়ার দিবে, যে কোশ্চেনিয়ারগুলি আপনাকে আপনার রিটেন আকারে সাবমিট করতে হবে। যে হোয়াই ইউকে, হোয়াই নট আদার কান্ট্রিজ, আপনার কোর্স কি, কোর্সে আপনি ফিউচার প্ল্যান কি, আপনার কোর্স মডিউলগুলি কি, আপনি ইউকেতে কেন যাচ্ছেন, সো আপনার ইউকে এডুকেশন কেমন ছিল। সো এই টাইপের আসলে আমরা প্রিক্যাশ ইন্টারভিউর জন্য যে ধরনের কোশ্চেনগুলি আমরা রেডি করি বা ভার্বালি বলার জন্য আমরা নিজেকে যেভাবে প্রস্তুত করি, সেই ইনফরমেশনই বা সেই টাইপের কোশ্চেন আনসারই আপনাকে রিটেন আকারে দিতে হয়। সো এটা হচ্ছে প্রিক্যাশ কোশ্চেনিয়ার। দেন আপনার কি থাকে, আপনার থাকে প্রিক্যাশ ইন্টারভিউ। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই এই ক্যাশ শিল্ডের মাধ্যমেই আপনাকে প্রিক্যাশ ইন্টারভিউ দিতে হয়। সো এটা একটা এআই বেসড একটা ইন্টারভিউ। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 1 বার বা 2 বার আপনাকে হয়তো বা চান্স দেয়। কিছু ইউনিভার্সিটি আপনাকে 3rd টাইম পর্যন্ত ক্যাশ শিল্ডের মধ্যেই আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয়। সো এটা মেইনলি একটা এআই বেসড ইন্টারভিউ। মোটামুটি 10 থেকে 20টা কোশ্চেনের মতো থাকে, যে হোয়াই ইউকে, হোয়াই নট আদার কান্ট্রিজ। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনি 30 সেকেন্ড সময় পান, কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনি 1.5 মিনিট সময় পান, কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনি 1 মিনিটের মধ্যে সব অ্যান্সার আপনাকে দিতে হচ্ছে। তো এই প্রিক্যাশ ইন্টারভিউ ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 1 বার আপনাকে চান্স দিবে, কিছু ইউনিভার্সিটি 2 বার চান্স দিবে এবং কিছু ইউনিভার্সিটি 3 বার আপনাকে চান্স দিবে। খুব সিনসিয়ারলি এই পরীক্ষাগুলো আপনাকে দিতে হচ্ছে। ডানে যখন আপনি ইন্টারভিউ শুরু হয়ে যায়, আপনি ডানে বামে তাকানোর চেষ্টা করবেন না, যেহেতু এআই দিয়ে আপনার ইন্টারভিউটা নেওয়া হচ্ছে। সো আপনার ফেস, আপনার আই সব কিছু কিন্তু ওরা ট্র্যাক করে। সো আপনি যদি মনে করেন যে আপনি বাসায় বসে পরীক্ষা দিচ্ছেন, আপনি এটা চিট করবেন, সো এই চিটিংটা করতে গেলে কিন্তু ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ক্যাশ শিল্ড যদি আসলে আপনি আলটিমেটলি ক্লোজড হয়ে যায় বা আপনার যদি কোনো ধরনের কোনো ফল্ট করেন বা চিট করেন, সেটা যদি ক্যাশ শিল্ড ধরে ফেলতে পারে, যেহেতু এটা এআই বেসড একটা ইন্টারভিউ প্ল্যাটফর্ম, কোনোভাবেই চিটিং করার সুযোগ নেই। আপনি ভালো মতো প্রিপারেশন নিয়ে আপনি এক্সাম দিবেন। ট্রিপলাইয়ের মাধ্যমে যারা কাজ করে, ট্রিপলাই টিম ক্যাশ শিল্ডে কীভাবে ইন্টারভিউ দিতে হচ্ছে,
কি ড্রেস আপ করে আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে, কতক্ষণের মধ্যে আপনার অ্যান্সারটা আপনি প্রিপেয়ার করবেন, কতক্ষণের মধ্যে আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এ টু জেড ক্যাশ শিল্ডের ইন্টারভিউ, প্রিক্যাসের ইন্টারভিউ প্লাস ইউকিউবে ইন্টারভিউর জন্য ট্রিপ্লয়ের এক্সপার্ট টিম আপনাকে ফুললি রেডি করে দেয়। সো আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট টাইমে তারা পাস করে ফেলে। সো যেই সব স্টুডেন্ট আসলে থার্ড টাইম পর্যন্ত পাস করতে পারে না ক্যাশ শিল্ডের ইন্টারভিউতে, তখন হয়তোবা ইন পার্সন ইন্টারভিউ হয়, দ্যাট ইজ দ্য লাস্ট চান্স। সো এই লাস্ট চান্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন না, আপনারা চেষ্টা করবেন যাতে প্রিক্যাস এই এআই বেস ইন্টারভিউতে যাতে আপনি ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যায়। সো এই ইন্টারভিউটা পাস করার পরেই আপনার ক্লক ওয়াইজ একটা সার্কেল বেসড একটা পার্সেন্টেজ ওপেন হয়ে যাবে। সো এই পার্সেন্টেজটা যখন 100%-এ যায় তখনই আপনার ক্যাশটা ইস্যু হয়ে যায়। সো এই ডকুমেন্টসগুলি যখন আপনি গুছাবেন, আপনার অবশ্যই সিনসিয়ার থাকতে হবে। আমি আজকে ভিডিওতে বলে দিলাম কী কী ডকুমেন্টস নিয়ে আপনি আসলে প্রিক্যাশ বা ক্যাশ শিল্ড যখন আসবে তখন আপনি নিজেকে রেডি করবেন, কী কী ডকুমেন্টস আপনাকে হাতে রাখতে হবে। মেইনলি আগে 4টা ডকুমেন্টস লাগতো, সুইফট কপি, আপনার অফার লেটার, আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এবং আপনার টিবি টেস্টের রিপোর্ট। ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি, টিবি টেস্টের রিপোর্ট, সুইফট কপি, অফার লেটার, এই কয়টা ডকুমেন্টস দিয়েই আপনার ক্যাশ শিল্ডটা আগে আপনি হাতে পেয়ে, ক্যাশ লেটারটা আপনি হাতে পেয়ে যেতেন। বাট এখন সেই জায়গাতে বেশ কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অ্যাড করছে, যেহেতু ডে বাই ডে ইউকের কমপ্লেন্সটা হার্ড হচ্ছে। সো এই ডকুমেন্টসগুলো যদি আপনি গুছিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যাশ লেটার পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এবং আপনার শান্তির ব্যাপার হচ্ছে, আপনার টেনশন ফ্রি থাকার ব্যাপার হচ্ছে, ট্রিপ্লয়ের মাধ্যমে যারা কাজ করে তাদের কিন্তু এই ক্যাশ শিল্ড নিয়ে কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই, কারণ ট্রিপ্লয়ের অ্যাডমিশন টিম এবং কমপ্লেন্স টিম ফুললি আপনার ক্যাশ শিল্ডটা তারা রেডি করে দেয়। শুধুমাত্র আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন আপনাকে আইডি পাসওয়ার্ড শেয়ার করে দেওয়া হয়, আপনি লগ ইন করে আপনি আপনার ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারেন। ক্লিয়ার করে দেন বাকি কাজ কিন্তু ট্রিপ্লয় টিমই আপনাকে হেল্প করে আপনার ক্যাশ শিল্ডটাকে 100% করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। যারা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করবেন, ক্যাশ শিল্ডের মেইল পাওয়ার উইদিন 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপনার ইন্টারভিউটা কমপ্লিট করে ফেলবেন, কারণ হাতে সময় খুবই কম জানুয়ারি ইনটেকের জন্য। জানুয়ারি ইনটেকে যদি আসলে আপনার ট্রিপ্লয়ের মাধ্যমে কাজ করতে চান, ভিডিওটা দেখা মাত্রই ট্রিপ্লয়ের অ্যাড্রেসটা নিয়ে অফিস ভিজিট করেন। শুধুমাত্র ওভার দ্য ফোনে বা ফর্ম ফিল আপ করেই বসে থাকবেন না, কারণ ওভার দ্য ফোনে আসলে এত স্টুডেন্টের কোয়ারিজে রিপ্লাই দেওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো ফিজিক্যালি এসে কাউন্সিলরদের সাথে কথা বলেন, কাউন্সিলর আপনাকে সঠিক পরামর্শ এবং এক্সপার্ট গাইডেন্স দিয়ে আপনার ইউকেতে যাত্রাটা জানুয়ারি ইনটেকের জন্য অনেক বেশি সহজ করে দেবে। সো দেখা হচ্ছে ট্রিপ্লয়ের অফিসে। জানুয়ারি ইনটেক খুবই ছোট একটা ইনটেক, আজই যোগাযোগ করুন, আজই চলে আসুন ট্রিপ্লয়ের অফিসে। থ্যাংক ইউ সো মাচ।